নমস্কার বন্ধুরা, আমি রোশনি ইচ্ছেদানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বুধবার, কানাডার আমাদের লোকাল সময় এই সকাল 8:35 মতো মিকুকে স্কুলে নিয়ে যাচ্ছি। বেশ কয়েকদিন পর আজ আবার সূর্যি মামার দেখা পাওয়া গেছে। কি সুন্দর পরিষ্কার ঝকঝকে আকাশ, আর চতুর্দিকের এই বরফের স্তূপগুলোকে দেখে মনে হচ্ছে আমরা যেন হঠাৎ করে কোনো সাদা পাহাড়ের দেশে চলে এসেছি। বেশ লাগছে কিন্তু চতুর্দিকটা এখন। এখন এই 9:30 মতো বাজে। মিকুকে স্কুলে দিয়ে এসে একেবারে স্নানটা করে নিয়েছিলাম। আজকে তো আবার শিবরাত্রি, বাড়ির ঠাকুরকে পুজো করে নিয়েছি। কিন্তু বাড়ির যেহেতু খুবই কাছে মন্দিরটা, তার জন্য আবার মন্দিরেও যাব। তো মিকুর বাবাকে বলেছি, বললো আমাকে 2 ঘন্টা মতো সময় দাও, এখন কিছু মিটিং আছে, সেটা কমপ্লিট করে তারপর নিয়ে যাবে। তাই ভাবলাম হাতে যখন কিছুক্ষণ সময়ই আছে, একটু কাজও এগিয়ে রাখি। আর আজকে তো রান্নাবান্না সেরকম কিছু হবে না, সাবুর খিচুড়ি করব, সেটা একটু পরে বসালেও হবে। তাই এখন একটু বাড়িতেই ঘি তৈরি করব। এই আনসল্টেড বাটারটা আগের দিনই দোকান থেকে কিনে এনেছিলাম, কারণ বাড়ির ঘিটা না আমার শেষ হয়ে গেছে। আর দোকানের ঘি আর বাড়ির ঘিয়ের মধ্যে তো একটু পার্থক্য থাকেই। আগেরবার যখন আমরা দেশে বাড়িতে গিয়েছিলাম, তখন আমার শাশুড়ি মা অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলেন, সেটাই আমার বেশ কয়েক মাস চলে গেছে। তাই এখন যখন এই ঘিটা শেষ হয়ে গেছে, তাই দোকান থেকে না আর ঘি কিনতে ইচ্ছা করলো না। তাই ভাবলাম আগে একবার বাড়িতে চেষ্টা করি, যদি না হয় তখন আবার কিনে নিয়ে আসবো। আর ছোটোবেলা থেকেই দেখতাম আমার মাও বাড়িতেই ঘি তৈরি করতো। ওই গরুর দুধটা থেকে ননিটা তুলে রাখতো, একেবারে অনেকটা হয়ে গেলে সেটাকে ফুটিয়ে ঘি তৈরি করতো। তবে সেটা কিন্তু অনেকটাই পরিশ্রমের ব্যাপার। আর ইউটিউব সার্চ করে দেখলাম এখানে নাকি বাটারটা এই যেভাবে গরম করলেই নাকি ঘি হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম দেখি না একবার কি হয়। প্রথম থেকে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি, যাতে তলাটা ধরে না যায়। আর আমার একটু ডার্ক ঘিয়ের কালারটাই বেশি পছন্দ, তার জন্য একটু বেশিক্ষণই ফোটাচ্ছি। এটা করতে আমার মোটামুটি 40 মিনিট মতো সময় লাগলো। এই দেখুন, উপর থেকে দেখে কিন্তু বোঝা যাবে না ঘিয়ের রঙটা ঠিক কী হবে। একটা চামচে করে নিয়ে বুঝতে হবে ঠিক কালারটা কীরকম আসবে। এটা তো হয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপর ঢালবো। এখন ওই 12টার মতো বাজে, বেরিয়ে পড়লাম। এই মন্দিরটা আমার বাড়িরই একেবারেই পাশে বলতে পারেন, মাত্র 2-3 মিনিট লাগে আসতে সময়। তার জন্যে যে কোনো বিশেষ দিনগুলোতে একবার ঠাকুরের দর্শন করে যাই। বাড়িতেও আমাদের ঠাকুর আছে, সেখানেও পুজো করেছি সকালে, কিন্তু বাড়ির পুজো আর মন্দিরের পুজোর মধ্যে তো একটু পার্থক্য থাকেই। তাই সময় এবং সুযোগ দুটোই যখন এখানে রয়েছে, তাহলে না আসার তো কোনো কারণও নেই। আমরা মন্দিরের ভেতরে তো কোনো পার্কিং পাইনি, রাস্তার ধারেতেই পার্কিংটা করে দিয়েছি। আর এদিকে বরফগুলো দেখেছেন, এখানে দেখলাম বিভিন্ন গাড়ি এসে না এই বরফগুলোকে তুলে তুলে নিয়ে যাচ্ছে অন্য জায়গাতে। কারণ এইগুলো তো আর বাড়ির রাস্তা নয়, রাস্তা যেখানে গাড়ি ঘোড়া চলতে একটু অসুবিধাই হচ্ছে। এই যে মন্দিরে চলে এসেছি। আর এটা তো কোনো বাঙালি মন্দির নয়, এটা হচ্ছে উত্তর ভারতীয় ধাঁচের একটা মন্দির। আর উত্তর ভারতে শিবরাত্রি কিন্তু সবচেয়ে বড় উৎসব, তার জন্য আজকের দিনে কিন্তু এখানে বেশ ভালোই ভিড় হয়। এই মন্দিরগুলোর ব্যবস্থাও কিন্তু বেশ ভালো। আমরা লাইনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই একজন এসে সবার মাথাতেই গঙ্গা জল ছিটিয়ে দিয়ে গেলেন। এত বড় লাইন হওয়া সত্ত্বেও মাত্র 7-8 মিনিট আমাদের ওয়েট করতে হলো। আসলে এই শিবলিঙ্গের চতুর্দিকে প্রায় 5-6টার মতো বালতি রয়েছে দুধের, তার জন্য লাইনগুলোকেও অনেকগুলো ভাগে ভাগ করে দিয়েছে, তার জন্য এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। তবে আজকের দিনে অনেকেই নিজের মতো করেও জিনিসপত্র নিয়ে আসছেন, অনেকেই বোতলে করে দুধ দই সমস্ত নিয়ে এসে ঠাকুরের মাথায় ঢালছেন, সেটাও এখানে অ্যালাউ করে। তবে এই আলাদা করে ফল দেওয়া কিন্তু বা ফুল দেওয়াটা দেখলাম এখানকার কর্তৃপক্ষ সেভাবে অ্যালাউ করছে না। অনেকে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে এখান থেকে আবার লোকে সব সরিয়ে নিচ্ছে। আর বালতিগুলো থেকেই দুধ একটু কমতে না কমতে কিন্তু আবার সব পূর্ণ করে দিয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা সেকেন্ডে তো দর্শনার্থী আসছে, সেই জন্য। নর্মালি মন্দিরগুলো এখানে রাত 9টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তবে আজকের দিনগুলোতে মন্দিরটা কিন্তু সারা রাত খোলা থাকবে। তার সাথে এখানে সারা রাত ধরেই লাইভ অনুষ্ঠানও চলবে, আর রাতে এখানে আবার ভোগেরও ব্যবস্থা থাকে। তো সব মিলিয়ে কিন্তু বিদেশেও শিবরাত্রি বেশ ভালোই ধুমধাম করে পালন করা হয়। আজকে এখানে আসার আগে যতটা ভিড় হবে ভেবেছিলাম, এখানে এসে দেখলাম অতটা ভিড় কিন্তু হয়নি। হয়তো 12টার পর এসেছি, সেই জন্যও হতে পারে। এখন ওই 12:30 মতো বাজে। বাড়িতে এসে দেখছি এই ঘিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তার জন্য এই জারটাতে ভরে রেখে দিই। আর দেখবেন ঘি আচার এইগুলো না এই গ্লাস জারেতে রাখলেই কিন্তু বেশি ভালো থাকে। আর বাড়ির ঘি আর দোকানের ঘিয়ের মধ্যে পার্থক্য তো একটু থাকবেই। তবে কোনো জিনিস প্রথমবার করলে একটু তো ভুল ত্রুটি হবেই, সেখান থেকে শিক্ষা নিয়ে আবার পরের বার করতে হবে। এই পুরো বারটার ওজন ছিল 454 গ্রাম,
সেই দিক থেকে দেখতে গেলে ঘিটা কিন্তু অনেকটাই হয়েছে। আজ দুপুরে আমাদের মেনু সাবুর খিচুড়ি আর আলুর দম, আর সাথে আমার হাতের তৈরি ঘি। এখন বাজে দুপুর 3টে। মিকুকে স্কুল থেকে নিতে এসেছি। স্কুলের যাতায়াত করার রাস্তাটা সরকার থেকে পরিষ্কার করে দিয়ে যায়। আর এই যে দুপাশে যে বরফগুলো পড়ে রয়েছে, ওগুলো তো পুরো ঘাসের উপর পড়েছে। এই বরফগুলো গলতেও কিন্তু সময় লাগবে বেশ কিছুদিন। আর এইগুলোই হচ্ছে এখনকার বাচ্চাদের খেলার সঙ্গী। মিকু যখনই স্কুল থেকে বাড়ি আসে, বাড়িতে জ্যাকেটের ভেতরেতে দেখি এতটা করে বরফ পড়ে রয়েছে। প্রত্যেক দিনের ঘটনা। এখানকার বাচ্চারা কিন্তু এই বরফের সাথে দিব্যি মানিয়ে নিয়েছে। আর এই দেখুন, ও তো সোজা রাস্তাতে তো আসার পাত্র নয়। বললাম সোজা চলে আয়, আর এই যে পাহাড় দিয়ে ও এখন গড়িয়ে গড়িয়ে আসবে। আর এর জন্য জুতোর ভেতরে রোজ বরফ ঢুকে যাচ্ছে, মোজাগুলো ভিজে যাচ্ছে। তার জন্য স্কুল থেকে এখন বলেছে এক্সট্রা আরেকটা সেট করে মোজা আর গ্লাভস দিয়ে দিতে। আমরা এখানে রোজ বরফ পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারি, কিন্তু ওরা কিন্তু দুবেলা খেলতে খেলতেও ক্লান্ত হয় না। দেখুন কীরকম গড়িয়ে গড়িয়ে নামছে, কারণ ওখান থেকে না আর হেঁটে হেঁটে আসতে পারছে না, অনেকটা হাইট তো। আমাকে বললো কোলে করে নিয়ে যাও, কিন্তু ওখানে আমি ওকে কোলে করতে গেলে আমিও উল্টে পড়বো। তার জন্য বললাম তুই যেভাবে হোক তুই চলে আয়। এখন ওই 3:30 মতো বাজে। অন্যদিন দেবাঙ্কন এরকম সময় স্কুল থেকে চলে আসে, কিন্তু আজকে ওর স্কুলের পরেতে একটা রোবোটিক্স কম্পিটিশন আছে, তো সেটার জন্যই কিছু ক্লাস এক্সট্রা হবে। বললো আজকে আসতে 4:30 বাজবে। ওর ক্লাস হয়ে গেলে বলেছি ফোন করে দিতে, এখান থেকে আমি উবের বুক করে দেবো, সেখান থেকেও চলে আসবে। আর ওর কাছে তো একটা ফোন থাকেই, সেখানেই গাড়ির নাম্বার, কোড নাম্বার সব চলে যাবে, ওরও অসুবিধা হবে না। আর মিকুও বললো দাদা না আসা অবধি খাবে না, তার জন্যই ওই অবেলাতে আর খিচুড়ি দেবো না, তার জন্য একটু কড়াইশুঁটি কচুরি করছি। আর এই যে এদিকে দেখুন ঘিটা আমার অনেকটা জমে গেছে। আগে একটু রঙটা অন্যরকম লাগছিল, মনে হচ্ছিলো একটু যেন বেশি গাঢ় হয়ে গেল, কিন্তু যত থিতিয়ে যাচ্ছে তত দেখছি ঠিকঠাক কালারটা হয়ে যাচ্ছে। আর গন্ধটাও না অপূর্ব হয়েছে, মানে দোকানের ঘিয়ের সাথে পার্থক্য খুব ভালো করে বোঝা যাচ্ছে। এটা আরেকটু জমবে, কারণ উপরটা এখনও নরমই রয়েছে। আমার কড়াইশুঁটিগুলো সব ফ্রোজেন, তার জন্য একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে আদা আর লঙ্কা দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটুখানি পুরটা তৈরি করে নিই। এই শীতকাল এলেই কিছু খাবার কিন্তু বেশ বেশি ভালো লাগে। একটা হচ্ছে এই কড়াইশুঁটি কচুরি, আর একটা হচ্ছে পিঠে। যদিও সে কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম ভাজা পিঠে করবো বলে রাঙা আলু, তারপর তো সে করবো করে এখনও অবধি করা হয়নি। শেষে আলুগুলো এমনি কোনো তরকারিতে দিয়ে শেষ করে দিলাম। আর ঠিক সেরকমই কড়াইশুঁটি কচুরিটাও, এটাও কতদিন ধরে করবো ভাবছিলাম, যাক শেষ পর্যন্ত আজকে করা হচ্ছে। তবে এখানে শীতকাল তো বেশ দীর্ঘস্থায়ী, যে কোনো একদিন করলেই হলো। তবে এখানে বছরের যে কোনো সময়ই কড়াইশুঁটি কচুরি করা হোক না কেন, স্বাদের তো কোনো পার্থক্য থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে টাটকা কড়াইশুঁটি পাওয়াও যায় না, আর শীতকালে যাও বা পাওয়া যায় তার দামও থাকে আকাশ ছোঁয়া। এই সময় যখন আমাদের শুধু খেতে ইচ্ছে করে, সেটার জন্য টাটকাটা নিয়ে আসি, তাছাড়া এমনিই ফ্রোজেনটাই নিয়ে আসি। আর এটা দিয়ে শুধু কচুরি নয়, এটা দিয়ে পরোটা, রুটি যাই করি না কেন বেশ ভালো লাগে। কিন্তু এখন ছেলে দুটোর মতোই করবো, ওদেরটা মোটামুটি বানিয়ে রেখে দিই। দেবাঙ্কন কিছুক্ষণ আগে ফোন করেছিল, ওর ক্লাস শেষ হয়ে গেছে, উবের বুক করে দিয়েছি। মাত্র 2-3 মিনিট মতো সময় লাগে, ওর মধ্যেই গাড়ি চলে আসে। আর আমরাও বাড়ি থেকে কিন্তু পুরোটাই দেখতে পাই, কতক্ষণ দাঁড়িয়ে আছে, কোন রাস্তা দিয়ে আসছে, তার জন্যই আর দুশ্চিন্তাটা অতটা হয় না। আর টিনেজাররা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, তার জন্য যখন আমরা উবেরটা বুক করি তখন ড্রাইভারের ফোন নাম্বারটাও দেওয়া থাকে। সেক্ষেত্রে কোনো কিছু ইনফরমেশন বলার থাকলে বা জানার থাকলে আমরা ওই ফোন নাম্বারে ফোন করেও জানতে পারি। সব মিলিয়ে কিন্তু এই ব্যবস্থাটা বেশ ভালোই। মিকাকে বললাম তোকে গরম গরম ভেজে দিচ্ছে, খেয়ে নে, কিন্তু দাঁড়িয়ে আছে কখন দাদা আসবে বলে। এই যতক্ষণ দাদা থাকে ততক্ষণ কিন্তু মারামারি করে দুজনে মিলে, আর দাদা না থাকলেই দাদাকে চোখে হারায়। এই যে এগুলো ভাজতে শুরু করে দিলাম। আর সকালে ওই খিচুড়ির সাথে একটু নিরামিষ আলুর দমও করেছিলাম, সেটা এটার সাথেও বেশ ভালোই লাগবে। তবে কচুরির সাথে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, ঝোলা খেজুর গুড়, সেটা থাকলে আমার আবার তরকারিও লাগে না। তবে আমার মতো ছেলেরা আবার অতটা খেজুর গুড়ের ভক্ত নয়। কালকে পায়েস করেছিলাম, সেই পায়েসটাই ওদের দেব। আজ তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই। এখানকার শিবরাত্রি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। না খাও। আর কটা নেবে? 6